প্রোগ্রামিংয়ের অনেকগুলো ফান্ডামেন্টাল টপিকস আমরা শিখেছি। এখন আমরা আরেকটি ফান্ডামেন্টাল টপিক শিখব, ফাংশন। কারণ ফাংশন কি এটা আগে আমরা একটু বুঝি। ধরো তোমার বাসায় একটা ওয়াশিং মেশিন আছে, এটা হচ্ছে তোমার ওয়াশিং মেশিন। এই মেশিনে তুমি কি করো, তোমার যত পুরাতন কাপড় আছে এই মেশিনের মধ্যে দাও। এই মেশিনটা তোমাকে রিটার্ন করে সবসময় ক্লিন কাপড়। তুমি যদি এই মেশিনের এখন চা বানিয়ে খাইতে চাও তাহলে কি পারবা? অবশ্য পারবা না, কারণ এই মেশিনটার ইনস্ট্রাকশনই দেওয়া হয়েছে পুরাতন কাপড়কে অর্থাৎ ময়লাযুক্ত কাপড়কে তোমাকে নতুন কাপড়ে বা পরিষ্কার করে রিটার্ন করে। তোমার যেহেতু এইখানে তুমি চা বানিয়ে খাইতে পারবে না, এর জন্য তোমার কি করতে হবে, নতুন আরেকটি তোমার কি মেশিন নিতে হবে। যেই মেশিনটার কাজ হবে কি ওই চা বানিয়ে দেওয়া, অর্থাৎ তুমি এখানে চিনি দিবা, পানি দিবা, দুধ দিবা, চা দিবা, ও তোমাকে চা বানিয়ে খাওয়াবে। তার মানে এই মেশিনের মধ্যে ইনস্ট্রাকশনই কিন্তু দেওয়া রয়েছে কিভাবে চা বানাইতে হয়, আর এই মেশিনের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি কিভাবে ময়লা কাপড়কে পরিষ্কার করতে হয়। ফাংশন ঠিক সেমভাবে কাজ করে। তাকে ডিজাইনই করা হয় নির্দিষ্ট কিছু কাজের জন্য, অর্থাৎ তার মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেইগুলো নির্দিষ্ট কোনো কাজের জন্যই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়। তো এটাই হচ্ছে কি ফাংশন। এখন এই ফাংশনগুলো কেন আমাদের প্রয়োজন এটা একটু বুঝি। ধরো স্টুডেন্ট আছে রহিম নামে একজন স্টুডেন্ট আছে। তো এই রহিমের বাংলা, ইংলিশ এবং ম্যাথমেটিক্স 3টা সাবজেক্টে সে পরীক্ষা দিয়েছে। ওকে, সেখান থেকে 98 নাম্বার পেয়েছে, একটা 96 পেয়েছে, একটা 97 পেয়েছে। ওকে, করিম নামক আর একটা স্টুডেন্ট আছে যে 65 পেয়েছে, 66 পেয়েছে এবং 67 পেয়েছে। ধরো এরকম একটা নাম্বার পেয়েছে। তোমাকে এখন বলা হলো যে এই রহিমের এভারেজ নাম্বারটা কত, তো তুমি এটা ক্যালকুলেশন করে বের করে দিলে। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে করিমের এভারেজটা কত, তুমি এটাকেও ক্যালকুলেশন করে বের করলে। আচ্ছা, এইভাবে যদি 100টা থাকতো তাহলে কি করতে? তুমি কি এভাবে সেম কোড বারবার লিখতে? অবশ্যই এটা তো কোনো কাজে দিল না। তুমি বলতে পারো তো আমি লুপ করে করে করতাম। সব জায়গাতে আর তুমি লুপ ইউজ করতে পারবে না, অর্থাৎ এখানে তোমার লুপ ইউজ করার প্রয়োজনই বাকি, যেখানে 3টা নাম্বার যোগ করে তোমার এভারেজটা বের করতে হয়। তো এই ধরনের সিচুয়েশান থেকে আমরা মুক্তি পেতে আমরা ফাংশনকে ব্যবহার করো, যে ফাংশনের কাজই হচ্ছে কি তোমার এই এভারেজটা বের করে দেবে, এর বাইরে কোনো কাজ সে করতে পারবে না। তো এটা হচ্ছে কি ফাংশন। ওকে, এখন আমরা শিখে ফেলি ফাংশনের সিনট্যাক্সটা কেমন হয়। ফাংশনের শুরুতে তার রিটার্ন টাইপ দিতে হয়। আমরা এটা শিখবো যে রিটার্ন টাইপ কি, এটা আমরা শিখব। তো ফাংশনের শুরুতে তার রিটার্ন টাইপ দিতে হয়, এরপর ফাংশনের একটা নাম দিতে হয়, ফাংশনের নেম দিতে হয়। ওকে, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু প্যারামিটার দিতে হয়। প্যারামিটার কি এইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমার সকল কোড বা ইনস্ট্রাকশনগুলো লিখে দিতে হয়। তুমি এই ফাংশনটা কেন ডিক্লেয়ার করতেছো, কি কাজের জন্য করতেছো, সব ইনস্ট্রাকশন এইখানে দিয়ে দিতে হয়। ওকে, তো আমরা যদি এখন একটা ফাংশন লিখি, আমরা সবসময় কোড লেখার সময় মেইন ফাংশনটা ইউজ করতাম। সেই মেইন ফাংশনটার সিনট্যাক্সটা কেমন ছিল? শুরুতে তুমি ইন্ট লিখতে, এরপর মেইন লিখতে, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিতে। ওকে, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিতে। এটা তোমার কিন্তু মেইন ফাংশনটা ছিল। দেখো তো এটা যে আমি ফাংশন বারবার বলতাম, এই সিনট্যাক্সের সাথে মিল আছে কিনা। একটা রিটার্ন টাইপ, এই যে রিটার্ন টাইপ, ফাংশন নেম, মেইন ফাংশন নেম, এই যে এটা, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিতে। ওকে, এখানে প্যারামিটার আছে, বাট এটা প্যারামিটার নাই। এই প্যারামিটার আছে নাই এর উপর ভিত্তি করে ফাংশনকে কিন্তু আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, আমরা সেটাও আস্তে আস্তে শিখব। তো এখানে দেখো ইন্ট মেইন লিখতে, এখানে ইন্টটা কেন লিখছো এটাও আমরা শিখি। দেখো এখানে রিটার্ন তুমি কি করতে, কোডের শেষে রিটার্ন 0 করে দিতে। এখন এই রিটার্ন 0টা কেন করতাম? কারণ হচ্ছে কম্পাইলারকে বোঝানোর জন্য যে আমার এই ফাংশনের মধ্যে আমি এতক্ষণ ছিলাম, তুমি কম্পাইল করছো, ভালো কথা, তুমি পুরোপুরি কম্পাইল করতে পারছো, এই কম্পাইলারকে এটা বোঝানোর জন্য এটা লিখতাম। এখন এখানে ইন্ট লিখছি কেন? কারণ এখানে যে শূন্যটা আছে এটা কি পূর্ণ সংখ্যা।
তো রিটার্ন করতেছে কি একটা পূর্ণ সংখ্যা, তার মানে এই ফাংশনটা রিটার্ন করতেছে কি একটা পূর্ণ সংখ্যা। এই যে ও পূর্ণ সংখ্যা রিটার্ন করতো, এটাই হচ্ছে কি তার রিটার্ন টাইপ। এই যে দেখো রিটার্ন টাইপটা হচ্ছে এর জন্য ইন্ট। ও যদি এখানে শূন্য না দিয়ে মনে করো 2.2 রিটার্ন করতো, তাহলে আমরা কিন্তু এখানে আর ইন্ট লিখতাম না, এখানে আমরা লিখতাম কি ডাবল বা ফ্লট লিখতে, কোনো কিছু একটা লিখতে। ও মনে করো রিটার্ন করে একটা ক্যারেক্টার, তার মানে তুমি এখানে কি লিখতে ক্যারেক্টার, অর্থাৎ রিটার্ন টাইপ লিখতে কি ক্যারেক্টার। অর্থাৎ তুমি এই ফাংশনের মধ্যে যাই করো না করো ওইটা ওর মাথা ব্যথা না। রিটার্ন তুমি কি করছো, সেই রিটার্নের ভ্যালুটা কি ধরনের ডেটা টাইপ, সেই ডেটা টাইপটা এখানে লিখে দিতে হয়। এর জন্য আমি বলছি কি রিটার্ন টাইপটা এখানে লিখতে হয়। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের মেন ফাংশন ছিল। এই কারণেই আমরা এখানে 0 রিটার্ন করতাম বা 1 রিটার্ন করতাম, এর বাইরে কোনো কিছু কিন্তু রিটার্ন করতাম না। কারণ তুমি এখানে বলেই দিছো এখানে ইন্টিজার টাইপের ডেটা তুমি রিটার্ন করতে চাও বা ইন্টিজার টাইপের ডেটা তুমি রিটার্ন করবা। ওকে, তো আমরা এটা বুঝলাম। এখন এই যে রিটার্ন টাইপ আছে আর এখানে প্যারামিটার আছে, এই রিটার্ন টাইপ এবং প্যারামিটার এর উপর ভিত্তি করে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি ফাংশনকে। শুরুতে এভাবে আমরা লিখি রিটার্ন টাইপ আছে, TURN, রিটার্ন টাইপ আছে, এটা একটা। আবার প্যারামিটারও আছে, প্যারামিটারও আছে, এটা একটা ভাগ। ওকে, এরপর দ্বিতীয় ভাগটা হচ্ছে রিটার্ন টাইপ নাই কিন্তু প্যারামিটার আছে, এটাও একটা ভাগ। এরপর এমন হতে পারে যে রিটার্ন টাইপ আছে কিন্তু প্যারামিটার নাই, প্যারামিটার নেই, এটাও একটা টাইপ হতে পারে। ওকে, এরপর আর একটা টাইপ হতে পারে কি রিটার্ন টাইপও নেই আবার প্যারামিটারও নেই। এই 4টা ভাগেই আমরা ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি। আমরা এখন যদি কোডের মাধ্যমে দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমরা চলে যাই কোডে। এখানে আমি শুরুতে একটি মডিউল ক্রিয়েট করেছি, তার মধ্যে একটি ফাইল ক্রিয়েট করেছি function.c নামক, এবং input.txt এবং output.txt নামক 2টা ফাইল আমি এখানে আগেই ক্রিয়েট করে রেখেছি। এখন আমরা SNI দিয়ে কোড স্নিপেটটি নিয়ে আসি। ওকে, ফাংশন লিখব। এখন ফাংশনটা আমি কোথায় লিখব, এটা একটা প্রশ্ন। আমি যে একটা ফাংশন ডিক্লেয়ার করতে চাইতেছি সেটা কোথায় লিখব। আমরা সব সময় ফাংশনকে এই যে মেইন ফাংশন আছে এর উপরে লিখব। তুমি নিচেও লিখতে পারো, সেক্ষেত্রে একটা সমস্যা আছে, আমি ভিডিওর শেষের দিকে আমি তোমাকে এটা শিখিয়ে দেব কি সমস্যাটা হয়। তো আমরা কি করব, মেইন ফাংশনের উপরে সব সময় ফাংশনকে ডিক্লেয়ার করব, যত ফাংশন থাকুক সবগুলোই আমরা মেইন ফাংশনের উপরে ডিক্লেয়ার করব। তো আমরা একটা ফাংশন তৈরি করব যে ফাংশনটার কাজ হচ্ছে 2টা নাম্বারকে যোগ করে দেবে। তাহলে 2টা নাম্বারকে যোগ করে দেবে, সে একটা রিটার্ন করবে কি ধরে নাও ইন্টিজার টাইপের ডেটা, তাহলে আমাদের রিটার্ন টাইপটা কি ইন্টিজার। ওকে, এরপর একটা ফাংশনের নাম দিতে হবে, তো আমি দিলাম সাম নামক একটি নাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমরা তাকে কিছু প্যারামিটার দেব। এই প্যারামিটারগুলো কি, অর্থাৎ এই যে ফাংশনটা তুমি ডিক্লেয়ার করতেছো এই ফাংশনগুলো কিছু মান গ্রহণ করতে পারবে, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেওয়া। এই ফাংশনের মধ্যে তুমি যখন লিখে দাও তখনই সেটাকে আমরা বলি কি প্যারামিটার। যেমন আমি এখানে ইন্ট নাম্বার 1 নামক একটি প্যারামিটার ডিক্লেয়ার করলাম এবং ইন্ট নাম্বার 2 নামক আরেকটি প্যারামিটার আমি ডিক্লেয়ার করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ওকে, আমাদের কিন্তু ফাংশন ডিক্লেয়ার করা শেষ। এখন তোমার কাজ হচ্ছে এই 2টা নাম্বারকে যোগ করে ইউজারকে রিটার্ন করা। তো আমি এখানে রিটার্ন করে দিলাম নাম্বার 1 প্লাস নাম্বার 2। ওকে, এই কাজটা আমরা করলাম, ঠিক আছে। এখন মেইন ফাংশন তো এইটা, এখান থেকে ও তো আর জানেই না যে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, বা তোমার এই ফাংশনে কোনো কাজ করবা এটা তোমার বলতে হবে। তো কারণ মেইন ফাংশন তো আর জানে না যে তুমি উপরে কি ডিক্লেয়ার করছো। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সাম নামক যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা কল করব কিভাবে, সাম লিখে এরপর 2টা ফার্স্ট ব্র্যাকেট দেবো। দেখো তুমি যখন সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিছো তখন কিন্তু ও বলে দিচ্ছে ইন্ট নাম্বার 1, দেখো ওখানে সবুজ কালার হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে, তোমাকে বলতেছে
এটা একটা প্যারামিটার গ্রহণ করে, অর্থাৎ দুইটা প্যারামিটার গ্রহণ করে, তবে তুমি শুরুতে আমাকে একটা প্যারামিটার দাও। আমি দিলাম 10। যখনই তুমি 10 লিখে কমা দিছো তখন দেখো দ্বিতীয় প্যারামিটারে চলে গেছে, অর্থাৎ ও তোমার কাছে আর একটা ভ্যালু চাইতেছে। তুমি এখানে 20 লিখে দিলে। ওকে, এরপর লাইনটা শেষ করলে। এখন তুমি কল করো, অর্থাৎ কোডটাকে রান করো। দেখো কিছুই এখানে আমার আউটপুট আসতেছে না, কারণ আমি তো কোনো কিছু প্রিন্ট করি নাই। আচ্ছা দেখো তো আমি এখান থেকে কি প্রিন্ট করব, আমার কাছে কোন ভ্যালুটা আসতেছে আমি সেটাকে রিসিভ করছি। কোনো একটা যে ভ্যালু আসতেছে আমি তো সেটা রিসিভই করি নাই। অর্থাৎ কি তোমাকে 10 টাকা দিছে, সেই 10 টাকা তো তোমার নিতে হবে। তুমি যদি নাই নাও তাহলে তোমার কাছে কি আর ওই 10 টাকা থাকবে? অবশ্য থাকবে না। এর জন্য আমরা কি করব, ও যে ভ্যালুটা রিটার্ন করতেছে সেই রিটার্ন ভ্যালুটাকে আমাদের রিসিভ করতে হবে। তো আমি এখানে রিসিভ করি কি নামে, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সেই ভেরিয়েবলের মধ্যে ও যেটা রিটার্ন করতেছে সেই ভ্যালুটাকে আমি রিসিভ করলাম। ওকে, এখন এই যে তুমি ফাংশনকে ডিক্লেয়ার করছো বা কল করছো, তাহলে রিটার্ন কি এর পরের লাইনে করছে না উপরের লাইনে করছে, এটা একটা প্রশ্ন। মনে রাখবা ফাংশনকে তুমি যেখানে কল করবা ঠিক সেই লাইনেই সে রিটার্ন ভ্যালু রিটার্ন করে। অর্থাৎ ফাংশনকে তুমি যেখানেই কল করবা রিটার্ন ভ্যালুটা তুমি সেই লাইনেই পাবা। এর জন্য আমি কল করছি এখানে, আমি দেখো ভ্যালুটাও পাবো কোথায়, এই লাইনে পাবো। এর জন্য আমি আর একটা ভেরিয়েবলের মধ্যে সেই ভ্যালুটাকে স্টোর করে নিলাম। এখন আমি এই ভ্যালুটাকে যদি প্রিন্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে লিখলাম %d কমা দিয়ে সেই ভ্যালুটাকে আমি এখানে লিখে দিই। কার ভ্যালু? রেজাল্টের ভ্যালু। ওকে, এরপর লাইনটাকে শেষ করে দেই। এখন যদি তুমি কোডটাকে রান করো তাহলে তুমি আউটপুটটা কিন্তু সঠিকভাবে দেখতে পাবা। দেখো এখানে 30 চলে আসছে। আচ্ছা আমি যদি এখানে 100 দেই এবং কোডটাকে আবার রান করি, দেখো এখানে আউটপুট হিসেবে 120 তুমি পেয়ে গিয়েছো। তার মানে এটা কিন্তু পুরোপুরি কাজ করতেছে। তো ফাংশন কি আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন ধরো তোমার এমন প্রয়োজন যে তুমি আর একটা লাইন লিখবা, অর্থাৎ যোগের আর একটা কাজ করবা। তার মানে আমরা তখন রেজাল্ট অন লিখলাম এবং এখানে 120 লিখলাম। এরপর জাস্ট খালি ভেরিয়েবলটাকে এখানে পাস করে দেই যে এই ভ্যালুর মানটাই আমরা দেখতে চাই, এই ভেরিয়েবলের মানটাই এখানে, এবং লিখে দেই %d। এখন যদি কোডটাকে রান করো দেখো দুইটা রেজাল্টই তোমার পাওয়ার কথা এবং দুইটাই তুমি পেয়ে গিয়েছো। দেখো তোমার কিন্তু আর এই যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এটা কিন্তু বারবার যোগ করে দেখাতে হচ্ছে না। তো এই কাজগুলো আমরা কিসের মাধ্যমে করলাম? ফাংশনের মাধ্যমে খুব সহজেই করতে পারলাম। ওকে, আমি এটাকে মুছে দেই, যেহেতু আমার আর এটা প্রয়োজন নাই, এটাকে মুছে দিলাম এবং এই %dটাও মুছে দিই। ওকে, তুমি এইভাবে এটা তো সাম করলে, এরপর তুমি সাবট্রাকশন করতে পারো, মাল্টিপ্লিকেশন করতে পারো, যা খুশি তুমি করতে পারো। শুধুমাত্র এইভাবে ফাংশন ডিক্লেয়ার করে করে করতে পারো, যেন পরবর্তীতে আমাদের অন্য কোথাও ইউজ করতে আমাদের সেম কোড বারবার লিখতে না হয়। আচ্ছা এখন আসি, এই যে ফাংশনটা আমরা লিখেছি, এই ফাংশনটা আমরা কোন টাইপের ফাংশন লিখছি দেখো তো। এখানে কি আছে? ইন্ট আছে, অর্থাৎ তুমি একটা রিটার্ন টাইপ লিখছো। এরপর তুমি কিছু প্যারামিটার লিখছো না? তার মানে আমরা কিন্তু প্রথম যে টাইপটা ছিল এটা কিন্তু আমরা অলরেডি শিখে গিয়েছি। অর্থাৎ এখানে রিটার্ন টাইপও আছে, প্যারামিটারও আছে। তার মানে রিটার্ন এবং প্যারামিটার দিয়ে যে টাইপটা ছিল ফাংশনের এটা অলরেডি আমরা শিখে ফেলছি। এখন আমরা নতুন আর একটা টাইপ শিখব, সেটা হচ্ছে রিটার্ন, নো রিটার্ন প্যারামিটার উইথ প্যারামিটার .c নামক। তো এই কোডটাকে আমি কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই। ওকে, এখন আমরা শিখব কোনো তার রিটার্ন টাইপ থাকবে না, কিন্তু তার প্যারামিটার থাকবে। কিভাবে সেটা? যেহেতু সে কোনো কিছু রিটার্ন করবে না কিন্তু তার প্যারামিটার থাকবে, তার মানে এই যে দেখো সে তো কোনো কিছু রিটার্ন করবে না, তার মানে আমরা কি এখানে রিটার্ন টাইপ ইন্ট লিখতে পারবো? অবশ্য পারবো না। যখন সে কোনো কিছু রিটার্ন করবে না তখন আমরা এখানে কোনো রিটার্ন টাইপ লিখবো না, তবে আমাদের লিখতে হবে কি এখানে ভয়েড। অর্থাৎ আমরা ভয়েড বলতেও বুঝে যাবে যে আমরা কোনো কিছু রিটার্ন করব না, এর জন্য আমরা এখানে ভয়েড লিখে দিলাম। আচ্ছা এরপর এই যে রিটার্ন, এখন তার আমরা রিটার্ন করতে পারবো না, সেক্ষেত্রে আমরা রিটার্ন মুছে দিলাম।
আচ্ছা, এরপরে নাম্বার 1 প্লাস নাম্বার 2 যোগ হচ্ছে, যোগ হওয়ার পর সেই ভ্যালুটাকে তো আমাদের রাখতে হবে। ইন্ট আমরা কি সাম নামে রাখতে পারবো না? কেন? কারণ তুমি যে ফাংশনটা লিখছো সেই ফাংশনটার নামই দেখো সাম, তাহলে তো তুমি এটা এই নামে এখানে আর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না। তুমি এখানে লিখলে কি, ধরো লিখলে রেজাল্ট নামেই। আচ্ছা, এটা কনফিউশন হয়ে যাবে, তুমি এখানে ভ্যালু নামে লিখলে। ওকে, এখন আমাদের তো প্রিন্ট করতে হবে। ও যেহেতু এখান থেকে ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছে না, তার মানে ভ্যালুটাকে তো আমাদের প্রিন্ট করাইতে হবে। তাহলে প্রিন্টের এই যে কোডটা আছে, এই কোডটার আমরা এখন এখানে রাখবো না, এই কোডটা আমরা নিয়ে যাবো এখানে। এখানে এনে কার ভ্যালু তুমি প্রিন্ট করাতে চাও? ভ্যালুর মানটা। আচ্ছা, যেহেতু রিটার্ন করতেছে না, সেই ক্ষেত্রে তোমার তো আর এইভাবে লেখার কোনো প্রয়োজন নাই, এর জন্য ইরোর দিচ্ছিল। এই যে দেখো, আমি যখন ভেরিয়েবলকে সরিয়ে দিয়েছি, ও কিন্তু তখন ইরোরটাকে মুছে ফেলছে। এখন যদি আমি কোডটাকে রান করি, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 100 এবং 20 ছিল, আমরা এটাকে 110 করে দিই, কারণ আউটপুট তো সেমই রয়ে গেছে। ওকে, এখন দেখো এখানে আউটপুট কিন্তু 130 চলে আসছে। তার মানে আমরা শিখে গিয়েছি রিটার্ন না করেও কিন্তু আমরা আউটপুট শো করাইতে পারি। আচ্ছা, এখন এই যে দেখো এখানে তুমি কি করছো, সবসময় একদম ম্যানুয়ালি নাম্বারগুলো বসিয়ে দিচ্ছ। আমরা ইউজারের কাছ থেকেও কিন্তু এই ভ্যালুগুলো নিতে পারি। কিভাবে? আমরা লিখে নেই দুটা ভ্যালু, সেটা হচ্ছে ইন্ট, আমরা দুটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নেই। আমরা এক্স নামক একটা ভেরিয়েবল নেই, ওয়াই নামক আর একটা ভেরিয়েবল নেই। আচ্ছা, এরপর ইউজারের কাছ থেকে যেহেতু আমরা মানগুলো নিব, আমরা যেভাবে মানগুলো নিতাম আমরা সেই প্রসেসটাই ফলো করি। %d কমা দিয়ে $x এবং ভ্যালু কার মানটা ওয়াইয়ের। ওকে, তো আমরা দুটা ভ্যালু ইউজারের কাছ থেকে নিলাম এবং এখানে যাবে এক্সের ভ্যালু, এখানে যাবে ওয়াইয়ের ভ্যালু। ওকে, এখানে আমাদের দুইটা মান দিয়ে দিতে হবে। আমি 10 দিলাম এবং 40 দিলাম। এখন যদি তুমি কোডটাকে রান করো, তাহলে দেখো প্রপারলি আউটপুট চলে আসছে। তো এইভাবেও কিন্তু তুমি দেখতে পারো। আচ্ছা, তো আমরা দুইটা টাইপ শিখছি। একটা শিখছি হচ্ছে কি, তার রিটার্ন টাইপও আছে, প্যারামিটারও আছে। এরপরে শিখেছি তার রিটার্ন টাইপ নেই কিন্তু প্যারামিটার আছে। এখন আমরা আর একটা টাইপ শিখব। এখন শিখি তার রিটার্ন টাইপ আছে, কিন্তু নো প্যারামিটার, নো PARAMETER, প্যারামিটার ডট সি। ওকে, তো এই কোডটাকে আমি কপি করে নিয়ে আসি। আগের কোডটা কপি করলাম, এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এগুলো মুছে দিই। এখন দেখো আমাদের কাজ কি, এখন রিটার্ন টাইপ থাকবে কিন্তু প্যারামিটার থাকবে না। ওকে, এটা যদি হয়, আমরা রিটার্ন টাইপ এখানে দিয়ে দিলাম ইন্ট। ওকে, কোনো প্যারামিটার থাকবে না, তার মানে এখান থেকে তুমি প্যারামিটারটা মুছে দিলে। ঠিক আছে, যেহেতু তুমি এখানে প্যারামিটারটা মুছে দিছো, তাহলে এই নাম্বার 1 নাম্বার 2 এইটা তো আর আমাদের কোনো অ্যাক্সেস নেই, বা এই ভেরিয়েবলগুলো তো তখন আনডিফাইন হয়ে গেছে, অর্থাৎ এর তো কোনো অস্তিত্বই নাই। এই কারণে ও ইরোর দিচ্ছিল। আমি আবার মুছে দিই, দেখো ইরোর দিচ্ছে। আচ্ছা, ইরোর দিতে থাক। আমরা এই যে ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো নিতাম, সেটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। এবং এক্স এবং ওয়াই আছে, তো আমরা এটাকে পরিবর্তন করে এক্স দিয়ে দেই এবং এটার পরিবর্তন করে ওয়াই দিয়ে দেই। আচ্ছা, এখন দেখো এই ফাংশনটা কিন্তু কি করতেছে, ইউজারের কাছ থেকেই ভ্যালু গ্রহণ করতেছে। আমাদের কি আর এখানে ভ্যালু দেওয়ার কোনো প্রয়োজন আছে? অবশ্য না। আর এমনিতেও এখানে কিন্তু ভ্যালুগুলো যাবে না। কেন? কারণ তুমি তো রিসিভই করতেছো না। এই যে দেখো, তুমি কি এখানে কোনো প্যারামিটার দিয়েছো? কোনো প্যারামিটার দাও নাই, তার মানে তুমি এখান থেকে আর কোনো কিছু পাস করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তুমি ইন্ট লিখছো, তার মানে কি তুমি কি ভয়েড লিখছিলে? ভয়েড তো লেখো নাই, তুমি লিখছো কি ইন্টিজার। তার মানে এই ফাংশনটা তোমার কাছে আশা করতেছে তুমি একটা রিটার্ন করবা ইন্টিজার টাইপের ডেটা, বাট তুমি কি সেটা রিটার্ন করছো? কোনো কিছু রিটার্ন করো নাই। তাহলে তুমি এটাকে রিটার্ন করে দাও, RETURN, রিটার্ন কার ভ্যালু? এই ভ্যালুটা, অর্থাৎ যোগ করে যে ভ্যালুটা পাবা সেটাকে তুমি রিটার্ন করে দিলে। আচ্ছা, এরপরে তুমি যেহেতু ভ্যালু রিটার্ন করছো, তার মানে কি এই ফাংশন থেকে তো সেই ভ্যালুটা রিসিভ করতে হবে। তো আমরা সেই মানটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রিসিভ করব, যার নাম দিলাম রেজাল্ট। ওকে, এখন আমরা এখানে এই রেজাল্টের ভ্যালুটাকে প্রিন্ট করে দেই। ওকে,
এখন যদি তুমি কোডটাকে রান করো, তার আগে আমি এখানে 100 করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। কোডটাকে তুমি রান করো, দেখো এখানে 140 চলে আসছে। তার মানে আমরা এখন আর একটা টাইপ শিখে গিয়েছি যে রিটার্ন আছে। এই যে দেখো রিটার্ন টাইপ আছে, ইন্ট রিটার্ন টাইপ, তুমি রিটার্ন করছো ভ্যালু। রিটার্ন টাইপ আছে কিন্তু প্যারামিটার নাই, এই যে দেখো কোনো প্যারামিটার নাই, তারপরেও কিন্তু যোগটা করতে পারতেছি আমরা। তো এটা আমরা শিখে গেলাম। ওকে, আমি এখন শিখব কোনো রিটার্নও নেই, কোনো প্যারামিটারও নেই, অর্থাৎ নো রিটার্ন নো প্যারামিটার ডট সি নামক আর একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। ওকে, এটাকে কপি করো, ওকে এখানে পেস্ট করে দাও, এটা মুছে দাও, ঠিক আছে। তো এখন কি হচ্ছে, নো রিটার্ন নো প্যারামিটার। তো আমরা জানি কি রিটার্ন টাইপ যদি না দিই তাহলে আমরা এখানে কি লিখে দিই, ভয়েড VOID। ওকে, যেহেতু রিটার্ন টাইপ নেই, যেহেতু রিটার্ন টাইপ তুমি লিখবা না, সেক্ষেত্রে তুমি রিটার্নও করতে পারবে না। ওকে, এরপরের কাজটা হচ্ছে কি নো প্যারামিটার, তার মানে এখানে কোনো প্যারামিটার নাই, এ পর্যন্ত ঠিক আছে। ওকে, এখন তুমি যেহেতু রিটার্ন করতেছো না, তাহলে তুমি এই কাজটাও করতে পারবে না, করলা না। যেহেতু তুমি এইখান থেকে কোনো কিছু রিটার্ন করতেছো না, তার মানে তোমার কোনো কিছু তো ভ্যালু আশাও করতেছো না। সেক্ষেত্রে ভ্যালুটা তুমি পাবা কোথায়, এই ফাংশনের মধ্যে। তুমি এই ভ্যালুটাকে এখানে প্রিন্ট করে দাও। এখন দেখো আমরা যদি 100 না করে এখানে আমরা 120 করে দিই। ওকে, রান করে দাও, দেখো এখানে 160 চলে আসে। তার মানে যোগ কিন্তু এখনও হচ্ছে, যে ইউজার এখান থেকে ভ্যালু রিসিভ করছে, এরপর যোগ করছে, এরপর প্রিন্ট করছে। আমরা জাস্ট করছি কি মেইন নামক যে ফাংশন ছিল সেই ফাংশনের মধ্যে থেকে এই ফাংশনটাকে কল করে দিছি, সাম নামক ফাংশনকে কল করে দিছি, এরপর রিটার্ন 0 করে দিছি। মানে আমরা এই মুহূর্তে 4টা টাইপই কিন্তু শিখে গিয়েছি। এখন আমরা আরেকটু ডিপলি বুঝবো। ধরো কোনো একটা ফাইল ক্রিয়েট করছি আমরা, যেটা প্যারামিটার আছে সেখানে চলে যাই, তবে এই ফাইলটিতে থাকি। ওকে, এখন দেখো এখানে তুমি কি করেছিলে, রিটার্ন টাইপও লিখছো আবার প্যারামিটারও লিখছো। তুমি এখন মনে করলে যে আমি এখানে 3টা ভ্যালু পাস করব। ধরো তুমি এখানে লিখলে 30। দেখো যখন তুমি 30 এখানে লিখে দিয়েছো, ও কিন্তু ইরোর দিচ্ছে। কেন ইরোর দিচ্ছে, কারণ ও তোমার কাছে চাইতেছে 2টা মান, কিন্তু তুমি দিয়ে দিছো 3টা মান, ইরোর তো দেবেই। টু মেনি আর্গুমেন্ট ইন ফাংশন কল, দেখছো। তার মানে তুমি এই কাজটা করতে পারবে না। আবার মনে করো তুমি এখানে লিখলে যে ইন্ট নাম্বার 3। ওকে, কিন্তু এখানে তুমি পাস করছো 2টা ভ্যালু, দেখো সঙ্গে সঙ্গে ও তোমাকে ইরোর দিয়েছে কি, টু ফিউ আর্গুমেন্ট ইন ফাংশন কল, অর্থাৎ তোমাকে এখানে আর্গুমেন্ট আরও দিতে হবে, না হলে কিন্তু তুমি এটাকে কল করতে পারবে না। তো আমি আর একটা কল করলাম। এখন তুমি এইটাকে ইউজ করো না করো তোমার ব্যাপার, বাট আমি যখন কল করব এই ফাংশনটাকে, তখন আমার 3টা ভ্যালু দিয়েই পাস করে দিতে হবে, অন্যথায় কিন্তু সে ইরোর দেবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা ভেরিয়েবল স্কোপ সম্পর্কে শিখব। তো আমরা এখানে স্কোপ ডট সি নামক আর একটা ফাইল ক্রিয়েট করে নেই, স্কোপ ডট সি। ওকে, এই কোডটাকে আমরা কপি করে নিয়ে আসি। এখানে আমাদের 3টার দরকার নেই, আমরা এগুলো মুছে দেই। আচ্ছা, এখন স্কোপটা আমরা শিখব। স্কোপ শেখার আগে আমরা আগে মেমোরি ম্যানেজমেন্ট আগে একটু শিখি। এই যে আমরা কোডটা লিখেছি, এইটার যখন তুমি কোডটা লিখছো তখন ইন্ট মেইন ফাংশনের পরে এই লাইনে আসছে। আচ্ছা, তার আগে আসছে কোথায়, ইন্ট মেইন ফাংশানে। মেইন ফাংশন যখনই পেয়েছে সে কিন্তু সঙ্গে সঙ্গে তার মেমোরিতে একটা জায়গা বরাদ্দ করছে। এই জায়গার মধ্যে রয়েছে কি মেইন নামক একটি ফাংশন, অর্থাৎ পুরো টোটালটা হচ্ছে তোমার মেমোরি। আর মেইন নামক যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের জন্য ও একটা মেমোরিতে জায়গা দখল করছে, সেটা কি মেইন ফাংশন নামক একটা জায়গা সে বরাদ্দ করে ফেলছে। ওকে, এরপরে আসছে এই লাইনে। এই লাইনে এসে দেখছে কি রিজাল্ট নামক একটা ভেরিয়েবল আছে, ও সঙ্গে সঙ্গে রিজাল্ট নামক একটা ভেরিয়েবল জন্য এখানে জায়গা রেখে দিয়েছে। এরপর সে দেখছে কি সাম নামক একটি ফাংশনকে কল করা হচ্ছে। তার মানে কি সাম নামক একটি ফাংশনকে কল করা হচ্ছে। এই যে সাম নামক ফাংশনকে কল করা হচ্ছে, এর জন্য মেমোরিতে আর একটা ফাংশনের জন্য জায়গা বরাদ্দ করছে। এটা হচ্ছে সেই সাম নামক ফাংশনের জায়গা। ওকে, এই সাম নামক ফাংশনের
মধ্যে ও এরপরে চলে আসছে, আসার পর দেখে যে এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 নামক দুটা ভেরিয়েবল আছে। তো এই ফাংশনের মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 2 নামক ভেরিয়েবলের জায়গা তৈরি করে দিয়েছে। ওকে, এরপর এই লাইনের কাজ শেষ। এরপরে এই যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করে এসে এখানে জাস্ট প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু আমি এখন তোমাকে শেখাবো স্কোপটা। দেখো, এটা তোমার যদি পুরো মেমোরি কার্ড হয়, এর মধ্যে মেইন নামক ফাংশনের জন্য তোমার জন্য এই জায়গাটুকু বরাদ্দ, সাম নামক ফাংশনের জন্য এই জায়গাটুকু বরাদ্দ। ওর তো একটা বাউন্ডারি আছে, অর্থাৎ মেইন ফাংশনের দেখো একটা বাউন্ডারি রয়েছে। সেটা কি? এর বাইরে মেমোরির ওর কিন্তু অ্যাক্সেস নাই। অর্থাৎ এই রেজাল্ট নামক যে ভেরিয়েবলটা রয়েছে এই ভেরিয়েবলটা কিন্তু এই মেইন ফাংশনের মধ্যেই কেবল সীমাবদ্ধ। ও কিন্তু এই সাম নামক ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল আছে এর সাথে ওর কিন্তু কোনো সম্পর্ক নাই। আবার সাম নামক ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো রয়েছে তারও কিন্তু রেজাল্ট নামক ফাংশনের মধ্যে কোনো অ্যাক্সেস নাই, কারণ ওর বাউন্ডারি তো এইটুকু আর ওর বাউন্ডারি এইটুকু। ও এর বাইরে কোনো কাজ করতে পারবে না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই যে বললাম তার প্রমাণটা কি? প্রমাণের জন্য আমরা চলে আসি এখন এখানে। ধরো আমি এখানে যে নাম্বার 1 আছে আমি এটাকে অ্যাক্সেস করতে যাই, রেজাল্টের পরিবর্তে ধরো আমি এখানে নাম্বার 1কে অ্যাক্সেস করতে যাই। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ইরর দিয়ে দিয়েছে যে আইডেন্টিফাই নাম্বার 1 ইজ আনডিফাইন্ড। দেখো এই যে নাম্বার 1 ইজ আনডিফাইন্ড। এই যে আনডিফাইন্ডটা দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ ও তো জানেই না নাম্বার 1 নামক একটি ওর ভেরিয়েবলের নাম রয়েছে বা ওর জন্য মেমোরিতে জায়গা রয়েছে, ও তো জানেই না, এই কারণে আনডিফাইন্ড দিচ্ছে। তার মানে এটা একটা ইরর। তো আমরা এই ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব সেটা কিন্তু আর এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। ওকে, এখন আমরা দেখি যে এই যে মেইন নামক ফাংশনটা রয়েছে এটাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি কিনা। ওকে, এই মেইন ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে কি রেজাল্ট। আমরা এখন এই রেজাল্টটাকে এখান থেকে যদি দেখতে চাই, দেখো ইরর দিচ্ছে। কেন? বলছে কি রেজাল্ট ইজ আনডিফাইন্ড। তার মানে ও এখানে অ্যাক্সেস করতে পারতেছে না। এখন তোমার যদি প্রয়োজন হয় যে এমন একটা কিছু প্রয়োজন যেটা এখান থেকেও অ্যাক্সেস করা যাবে এখান থেকেও অ্যাক্সেস করা যাবে, অর্থাৎ কোডের আমি যেখানেই লিখবো সেখান থেকে অ্যাক্সেস করা যাবে, এমন যদি প্রয়োজন হয় তখন তুমি কি করবা? ধরো আমরা পাই নামক একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম যার মধ্যে রেখে দিলাম 3.1416। ওকে, তো আচ্ছা ডাবল না দিয়ে এখানে ফ্লট নেই, কারণ মান তো ছোটো, এর জন্য আমরা ফ্লট ইউজ করলাম। এখন তুমি এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাও। ওকে, কিভাবে করবা? আমরা এটাকে কপি করি। ধরো তুমি এখানে অ্যাক্সেস করতে চাও পাই নামক, যেহেতু ফ্লট আছে আমরা 4 ঘর পর্যন্ত দেখতে চাই, লিখলাম এটা, এবং কার মানটা দেখতে চাই? পায়ের মানটা। ওকে, এখন যদি কোডটাকে তুমি রান করো তাহলে কিন্তু পায়ের ভ্যালুটাকে আমরা দেখতে পাবো। ও আচ্ছা, এটা কমেন্ট করে দেই, রান কোড। দেখো এই যেখানে 3.1416 এটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা, আমরা কি তাহলে এখানে অ্যাক্সেস করতে পারবো কিনা দেখি আমরা। আচ্ছা, এটা মুছেই দেই যাতে বুঝতে সুবিধা হয়, রান করে দিলাম। আচ্ছা, এইখানেও তুমি লিখেছো আবার ওখানেও লিখছো, এর জন্য দুইটা ভ্যালু এখানে শো করতেছিল, আমরা উপরেরটা মুছে দিলাম। এখন দেখো একটা ভ্যালু শো করতেছে 3.1416। তার মানে এইখানে যখন তুমি ডিক্লেয়ার করছো তখন কিন্তু তুমি এখান থেকেও অ্যাক্সেস করতে পারতেছো, এখান থেকেও অ্যাক্সেস করতে পারতেছো। এইটাকেই আমরা বলি গ্লোবাল ভেরিয়েবল। তার মানে গ্লোবাল ভেরিয়েবল আমরা কি সব জায়গা থেকেই ইউজ করতে পারি। আর এই যে ফাংশনটা লিখেছি এর মধ্যে যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতেছি সেইগুলো কিন্তু আর আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি না। এর জন্য আমরা বলি কি এগুলোকে ব্লক স্কোপ, অর্থাৎ ওই ভেরিয়েবলটা হচ্ছে কি এই ব্লকের মধ্যেই সীমাবদ্ধ। আবার মেইন ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতেছো সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারতেছি না, এটাও কি তার মানে ব্লক স্কোপের মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা, তো আশা করি এটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি এটাকে মুছে দেই, এটাকেও মুছে দেই, এটাকে আনকমেন্ট করি, এটা আমাদের রয়েছে। এখন আমি বলছিলাম যে মেইন ফাংশনের উপরেই আমাদের সকল ফাংশন ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, যদি ডিক্লেয়ার না করি তাহলে কি হয়? ধরো আমরা উপরে ডিক্লেয়ার করলাম না, আমরা নিচে ডিক্লেয়ার করলাম,
দেখো এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে কি হয়, 100 এবং 20 যোগ করে 120 আসার কথা, বাট ও কিন্তু এখানে ইরর দিচ্ছে। এই দেখো ও কিন্তু এখানে ইরর শো করছে। কেন ইরর শো করছে? কারণ ও যখন কম্পাইল করতে আসছে ও এসে দেখে যে এখানে সাম নামক একটি ফাংশন আছে, বাট এই ফাংশনটা তো কোথাও ডিক্লেয়ার করা নেই, অর্থাৎ ও তো সবসময় খোঁজে উপরের দিকে, ও কোথাও পাই নাই, তখন ও ইরর দিয়ে দিছে। তাহলে আমরা যদি নিচেই ফাংশনগুলো ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা কি করব? আমরা এটাকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিয়ে এটাকে শেষ করে দাও। ওকে, এমনটা দেখো। অর্থাৎ আমরা যদি এখন এইটুকু কপি করে জাস্ট উপরে বসিয়ে দেই তাহলে কিন্তু বুঝতে পারবে যে সাম নামক একটি ফাংশন ডিক্লেয়ার করা রয়েছে কোথায়, নিচেই। ও তখন আর ইরর দেবে না। দেখো তার প্রমাণ কি, আমরা যেহেতু ইনপুটের প্রয়োজন নেই, আমরা এখন কোডটাকে রান করি। 100 এবং 20 এটাকে আউটপুট আসছে কত, 120। এখানে 110 দাও, এরপর কোডটাকে রান করো, দেখো এখানে 130 সঠিকভাবে দেখাচ্ছে। তো আমরা শিখে গেলাম যে আমরা কখনো যদি চাই যে আমরা ফাংশনের উপরে ডিক্লেয়ার না করে নিচেই ডিক্লেয়ার করব, সেটাও কিন্তু আমরা এখন করতে পারবো। আচ্ছা, এটা নর্মালি আমরা এটা করি না, কারণ এই লাইনটা আমাদের দেখো 2 বার লিখতে হচ্ছে, এর জন্য আমরা এটা করি না, আমরা এটা উপরেই লিখে দিই। তো আমরা দেখো একটা ফাংশন লিখেছি, এই ফাংশনটা হচ্ছে কি সাম নামক একটি ফাংশন। তার মানে এই ফাংশনগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করতেছি। এই যে নিজেরা তৈরি করা, এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তার মানে এই ফাংশনটা যেহেতু আমরা নিজেরা তৈরি করছি, এটার জন্য এর নাম কি, ইউজার ডিফাইন ফাংশন। আর একটা টাইপের ফাংশন আছে, সেটা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। এই বিল্ট ইন ফাংশন কি, এই ফাংশনটা যেমন আমরা তৈরি করে রেখেছি, প্রোগ্রামাররা এরকমও কিছু ফাংশন আগেই তৈরি করে রেখেছে, সেটা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। যারা এই ফাংশনগুলো আগেই তৈরি করে রেখেছে, সেই ফাংশনগুলো যদি আমরা ইউজ করি, সেই ফাংশনগুলোর নামই হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। তো আমরা এমনই বিল্ট ইন কিছু ফাংশন দেখব। তার মধ্যে আমরা দেখব হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু বিল্ট ইন ফাংশন। তো আমি এখানে math.c নামক আরেকটা ফাইল ক্রিয়েট করে নেই, math.c। ওকে, এটাকে কেটে দেই, এরপর SNI দিয়ে কোড স্নিপেটটি নিয়ে আসি। আচ্ছা, এখন আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার মধ্যে রাখলাম কি BAL, এবং এখানে আমি কিছু ম্যাথ বিল্ট ইন ফাংশন ইউজ করব। আচ্ছা, যেহেতু আমরা এই ভ্যালুটাকেও আমরা প্রিন্ট করে দেখতে চাই, এর জন্য আমরা সেই ভ্যালুটাকে এখানে লিখে রাখি, অর্থাৎ প্রিন্ট করাই দেই। এখানে কার মানটা দেখবো আমরা, ভ্যালুর মানটা। ওকে, যেহেতু আমরা ম্যাথমেটিক্সের কিছু বিল্ট ইন ফাংশন ইউজ করতেছি, তাই হেডার ফাইলে আমাদের এই হেডার ফাইলটা ডিক্লেয়ার করে দিতে হবে যে আমরা ম্যাথের বিল্ট ইন ফাংশন ইউজ করব। math.h হেডার ফাইলটি আমরা এখানে ডিক্লেয়ার করে নিলাম। এখন তুমি এখানে কিন্তু লিখতে পারবা যে কোনো একটা বিল্ট ইন ফাংশন কার, ম্যাথের। আমরা এখানে লিখলাম শুরুতে সিল নামক একটি ফাংশন লিখলাম, যার মধ্যে 3.2 রাখলাম। ওকে, এরপর আচ্ছা আউটপুটটাকে মুছে দিই, এরপর আমি এখানে রান করে দিই। আচ্ছা, আমি এখানে 3.2 লিখলাম, ও এখানে 4 দিচ্ছে, কারণ কি? আরেকটা উদাহরণ দিই, আমি 3.1 লিখলাম, এখানে রান করে দিই, দেখো এখনও 4ই আছে। এটা মুছে দিয়ে আমি এখানে মনে করো 3.9 লিখলাম, রান করে দিই, 4 আসতেছে। এর কারণটা কি? ম্যাথের যে সিল ফাংশনটা আছে, এই ফাংশনটার কাজ হচ্ছে এখানে যে মানটা থাকবে সে তার থেকে 1 যোগ করে বাড়িয়ে দেবে। এরকমও একটা বিল হয়েছে তোমার যে 60 টাকা 72 পয়সা। সিল ফাংশনের কাজ হচ্ছে এই 72 পয়সা তোমার কাছ থেকে নেওয়া নয়, বরং তোমাকে 61 টাকা তোমার কাছ থেকে নেওয়া। ধরো এমন আছে তোমার এখন 60 টাকা 30 পয়সা বিল হয়েছে। সিল ফাংশন যখন তুমি ইউজ করবা, এই 30 পয়সা তোমার কাছ থেকে নেবে না, সে নেবে কত, 61 টাকা। ও কিন্তু 60 টাকা নেবে না তোমার কাছ থেকে, বা 59ও নেবে না, তোমার কাছ থেকে নেবে কত, 61 টাকা নেবে। তো সিল ফাংশন কাজটা হচ্ছে এটা, যে ও দশমিকের পরে যা থাকুক ও তার উপরে চলে যায়, পূর্ণ সংখ্যায় চলে যায়। ওকে, এমনই আর একটা ফাংশন রয়েছে ম্যাথমেটিক্সের,
সেটা হচ্ছে কি ফ্লোর ফাংশন, ফ্লোর FL ফ্লোর নামক আরেকটা ফাংশন রয়েছে। এটাকে তুমি কোড রান দাও, দেখো এখানে 3 আসছে। আচ্ছা আমি যদি এখানে 3.1 করি, রান করে দাও, দেখো এখনও 3 আছে। এই ফ্লোর ফাংশনের কাজটা হচ্ছে, ধরো তোমার একটা দোকানে তোমার বিল হয়েছে 72 টাকা 83 পয়সা। এই দোকানদার অনেক ভালো, সে কি করছে, ফ্লোর করে দিছে এই সংখ্যাটাকে। তখন তোমার আর 83 পয়সা দিতে হবে না, তোমার দিতে হবে কত, 72 টাকা। ধরো ওই দোকানদারের আবার আর একদিন তোমার বিল হয়েছে, সেটা হচ্ছে কি 72 টাকা 10 পয়সা, তখনও তোমার দিতে হবে কত, 72 টাকা। অর্থাৎ এই দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটা তার কাছে কোনো ম্যাটারই করে না। এই ফ্লোরের ফাংশনটার কাজ হচ্ছে এটা। যদি এমন হয় 72.99, তাহলে কি হবে, তখনও ও তো যথেষ্ট ভালো লোক, এর জন্য এই দোকানদার ফ্লোর করে রাখছে, এর জন্য তোমার তখনও দিতে হবে 72 টাকা। আশা করি বুঝতে পারছো যে সিল আর ফ্লোর এই দুটা ফাংশনের পার্থক্যটা কি। ওকে, এখন আমরা আরেকটি ফাংশন দেখব। ধরো তোমার এখন প্রয়োজন এমন পাওয়ার আনা, অর্থাৎ POW। ঠিক আছে, এখন তুমি চাও যে 3 পাওয়ার 2 করবা। এই যে দেখো 3,2 লিখলাম, রান করে দেই, এখানে 9 আসার কথা, দেখো 9 আসছে। কিভাবে হলো, পাওয়ার ফাংশনটা 2টা প্যারামিটার নেই, অর্থাৎ আর্গুমেন্ট নেই 2টা, আমরা আর্গুমেন্ট দিই 2টা ওরকে। শুরুর যে ভ্যালুটা দিই সেটা হচ্ছে তুমি কার পাওয়ার করতে চাও, সেটা দেই হচ্ছে শুরুতে। সেকেন্ড প্যারামিটার হিসেবে দেই হচ্ছে ওকে কত পাওয়ার দিতে চাও তুমি, আমরা 2 দিতে চাই, তার মানে হয়ে গেছে কি 3/2। ধরো তুমি এখন দিতে চাও 3/10, তাহলে আমরা কি লিখব, POW কার পাওয়ার দিতে চাও, 3 পাওয়ার, কত দিতে চাও 10, এই যে লিখে দিলে, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো পাওয়ার ফাংশনের। আচ্ছা, তো এইভাবে কিন্তু কাজ করে।